নমস্কার। চক্রান্তের পর্দাফাশ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। আমি অজয় আপনাদের সামনে আবার নিয়ে এসেছি চেনা পরিচিত একটা মুখ, যাকে আপনারা অনেকবারই দেখেছেন, অনেকবারই তার কথা শুনেছেন। বিশিষ্ট সোশ্যাল অ্যাক্টিভিস্ট, নেতাজি সুভাষচন্দ্র পরিবারের একজন সদস্যা এবং হিন্দু মহাসভার স্টেট প্রেসিডেন্ট রাজশ্রী চৌধুরী। নমস্কার রাজশ্রীদি। আজকে আমরা যেটা আলোচনা করবো রাজশ্রীদি, রিসেন্টলি ব্রিক্সের একটা ভাঙন দেখা দিয়েছে এবং তারা বিভিন্ন পেপারে, সোশ্যাল মিডিয়ায় তারা নিজেদের এই দিনটাকে 23শে জুন দিনটাকে স্বাধীনতা দিবস বলে ঘোষণা করছে। তো এটা থেকে আমাদেরও তো অনেক ইন্ডিয়ার মানে ভারতবর্ষের জনসাধারণ, ভারতবর্ষের সভা, মন্ত্রিসভা সকলকে একটা শিক্ষা দেয়। তা আপনার কি মনে হয়, কি ধরনের? অবশ্যই শিক্ষা দেয়। কেন, কদিন আগে ব্যারাক ওবামা উনি বলেছিলেন, একটা এমনি মন্তব্য করেছিলেন যে ইউরোপিয়ান ইউনিয়নের ভিতরে ইউনাইটেড কিংডমকে থাকা উচিত। এরকম একটা মন্তব্য করতে ইংল্যান্ডের মানে এখনকার যারা লিডারশিপ তারা খুব রেগে গেছিলেন আর বলেছিলেন আমেরিকান দাদাগিরি আমাদের ওপর ফলিও না। তো আমাদের যেটা শিক্ষা নেওয়া উচিত এর থেকে, যে যেখানে আমাদের ন্যাশনাল অনার ইজ অ্যাট স্টেক, আজকে ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে ইউনাইটেড কিংডম যদি এক হয়ে যায় তখন তার অস্তিত্বের যে একটা বিলীন ঘটবে সেটা তারা প্রচণ্ডভাবে অ্যাওয়্যার। এবং ব্রিটিশ পিপলস ন্যাশনাল সেন্স অফ ন্যাশনাল প্রাইডটা অনেকটা কমে যাবে বলে তাদের একটা অ্যাজাম্পশন। সিমিলারলি ভারতবর্ষ বিনা কারণে একটা রিপাবলিক, সভারেন রিপাবলিক হওয়া সত্ত্বেও এই যে কমনওয়েলথের মেম্বার হয়ে বসে আছে, যেখানে হিউজ টাকা যাচ্ছে মেম্বারশিপ ফিজ হিসেবে, এবং যত কমনওয়েলথের স্কলারশিপ তার ম্যাচিং গ্রান্ট দিতে হচ্ছে ট্যাক্স পেয়ার্সদের টাকা দিয়ে। তো আমাদের এখানকার রাজনৈতিক বিদেদের এটা ভাবা উচিত যে কমনওয়েলথের কিন্তু মেম্বার থাকা মানে উই আর হ্যাভিং দ্য কলোনিয়াল হ্যাংওভার। একটা মাঝে একটু ইন্টারাপ্ট করছি। ব্রিক্স, এই ব্রিটেনের এই ভাঙনটাতে কমনওয়েলথ রিলেশন বা কমনওয়েলথ যে কলোনিজ রয়েছে বা কমনওয়েলথের হেড অফ স্টেট, সেই রিলেশনশিপের উপর কি কোনো প্রভাব পড়বে না? অবশ্যই পড়বে। প্রত্যেক কমনওয়েলথে যারা রিয়ালেমস আছে, মানে ব্রিটিশ রিয়ালেমস, মানে যারা ইংল্যান্ডের রানীকে এখনও তাদের পাসপোর্টের ওপর মানে মান্যতা দেয়, যেরকম অস্ট্রেলিয়া, কানাডা, তারা তো কমনওয়েলথ থেকে বেরোতে পারবে না, বিকজ কমনওয়েলথ ইজ অ্যান ইন্টার গভর্নমেন্টাল একটা অ্যাসোসিয়েশন অফ অল ব্রিটিশ ডমিনিয়ন্স, রিয়ালেমস অ্যান্ড কলোনিজ। তো কিন্তু আমাদের মতন রিপাবলিক যাদের কোনো বাধ্যবাধকতা নেই, অ্যাকচুয়ালি কমনওয়েলথ কিন্তু তাদের জন্য যারা ডমিনিয়ন বা কলোনি এখনো রয়েছে অথবা রিয়েলেমস, মানে হয়তো ইন্ডিপেন্ডেন্ট ইলেক্টেড গভর্নমেন্ট হচ্ছে কিন্তু ব্রিটেনের রানী হচ্ছে ফার্স্ট সিটিজেন। কিন্তু যদি আমরা সত্যি রিপাবলিক হই, উই শুড বি কামিং আউট অফ দিস, বিকজ ইউরোপিয়ান ইউনিয়নে মেম্বারশিপ না নিয়ে যতটা মানে ন্যাশনাল প্রাইড দেখিয়েছে ব্রিটেন, তার থেকে অনেক অনেক কম্প্রোমাইজিং সিচুয়েশন কিন্তু হচ্ছে কি ইন্ডিয়ার অ্যাজ আ কমনওয়েলথ মেম্বার। ওর এটা তো ইউরোপিয়ান ইউনিয়ন বলেনি যে অমুক দেশের অধীনে যারা রয়েছে তাদেরকেই ইউরোপিয়ান ইউনিয়ন করতে হবে। ওরা একটা জিওগ্রাফিক্যাল এরিয়া নিয়ে বলছে, ভৌগোলিক একটা এরিয়া নিয়ে বলছে যে আমরা সব দেশ এক হব, যেরকম সার্ক আমাদের এদিকে যেরকম সার্ক আছে। কিন্তু তার থেকে সেই ভূগোলকে অস্বীকার করে, ভৌগোলিক যে মানে পরিকাঠামোকে অস্বীকার করে ইউরোপিয়ান নেশনসদের সঙ্গে এক হয়ে যে একটা অপারেট করার যে একটা সুযোগ, সেটা ইউকে নিল না কেন? তার এত অহংকার, বা বলতে পারেন এতটাই তার রাষ্ট্রীয় স্বাভিমান, যে সে বলছে যদি আমি গ্রেট ব্রিটেন হয়ে যে এতদিন ধরে রাজত্ব করে গেছি, আমরা যদি এটার সঙ্গে এক হয়ে যাই তাহলে আমার সঙ্গে অন্য ইউরোপিয়ান দেশের কোনো তফাৎ থাকবে না, অ্যান্ড উই উইল লুজ আওয়ার ন্যাশনাল প্রাইড। তার থেকে অনেক বেশি কম্প্রোমাইজিং সিচুয়েশন কিন্তু এই কমনওয়েলথের মেম্বারশিপ। এখানে কমনওয়েলথের মেম্বারশিপ থাকা মানেই এককালে আমরা আইদার কলোনি ছিলাম, নয়তো এখন আমরা ডমিনিয়ন, নয়তো আমরা ব্রিটিশ রিলেম। এছাড়া কোনো রিপাবলিক হতেই পারে না। যেরকম আয়ারল্যান্ড মেম্বার ছিল কমনওয়েলথের, কিন্তু যে মুহূর্তে তারা রিপাবলিক হয়ে গেল ওরা কিন্তু ডিসোসিয়েট করলো ফ্রম কমনওয়েলথ।
কিন্তু আমরা এদিকে উই আর কন্টিনিউইং, ভারতবর্ষ ইজ কন্টিনিউইং অ্যাজ আ মেম্বার অফ দ্য কমনওয়েলথ। এবং এই ব্রেক্সিট থেকে এটাই শিক্ষা নেওয়া উচিত ভারতীয় লিডারশিপের, যে ন্যাশনাল প্রাইড যদি আমাদেরকে রেস্টোর করে রাখতে হয়, তাহলে উই শুড ডিসোসিয়েট ফ্রম কমনওয়েলথ। Commonwealth। এবং কমনওয়েলথ আমাদের কোনো সুবিধে করে দিচ্ছে না, আমাদের কোনো লন্ডনে যাওয়ার জন্য ভিসা লাগছে না, বা কম টাকা লাগছে, বা লন্ডনের কোনো মানে ইউনাইটেড কিংডম বা অস্ট্রেলিয়ার সঙ্গে আমাদের খুব ভালো বাণিজ্যিক একটা রিলেশন হচ্ছে, তা কিন্তু কিন্তু না। মজার ব্যাপার, আপনি যেটা বললেন যে আমাদের কম টাকা লাগছে, ব্রিটেনের রানী কিন্তু সেখানে বিনা পাসপোর্ট বিনা ভিসায় যে কোনো কমনওয়েলথ কান্ট্রিতে ভিজিট করতে পারে, ভিজিট করতে পারেন, বিকজ শি ইজ, এটা কি হয়েছে, হেড অফ স্টেট অফ কমনওয়েলথ কান্ট্রিজ। রাইট, ওনাকে কি হয়েছে এটার জন্য ইন্ডিয়া দায়ী। ভারতবর্ষের তৎকালীন প্রধানমন্ত্রী কাউকে না বলে চুপিসারে চলে গেছিলেন। লন্ডন ডিক্লারেশন বলে একটা মিটিং হয় লন্ডনে 1949 সালে, 1949-এ। সেখানে ভারতবর্ষের প্রধানমন্ত্রী এটা লিখিতভাবে এই এগ্রিমেন্টে সই করেন, র্যাটিফাই করেন, কি ভারতবর্ষ যদি রিপাবলিক হয়েও যায়, দেন অলসো ইট উইল কন্টিনিউ টু রিমেন কমনওয়েলথ মেম্বার। এবং এখন থেকে ব্রিটেনের যে মোনার্ক হবে তাকে এক্স অফিসিও হেড অফ কমনওয়েলথ হিসেবে অ্যাকসেপ্ট করছে। এটা কি অনলি ফর ব্রিটিশের পৃষ্ঠপোষকতার কারণে করেছিল? অফকোর্স, অফকোর্স, অফকোর্স। এবং আমরা এবং এবং তার সূত্র ধরে আমরা দেখতে পাই ছোট্ট রাজীব গান্ধীকে একটা নেহেরুর বিশ্বস্ততার জন্য একটা সার্টেন অ্যামাউন্টের চেক দেওয়া হয় ব্রিটেন থেকে, আমরা সেই ভিডিও ফুটেজও পাই। সেটা কি এই কারণে সেই সূত্র ধরেই কি দেখুন, ব্রিটেন এবং কংগ্রেস পার্টি আর নেহেরু গান্ধী পার্টি, নেহেরু গান্ধী পরিবার, এটা একটা আনহোলি নেক্সাস। এটা আমাদের আজকে যে আমরা যে গরিব হয়ে রয়েছি, আমাদের এখানে যে এখনো আমরা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি হয়ে রয়েছি, আজকে জাপান ধূলিসাৎ হয়ে গেল সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে, হিরোশিমা নাগাসাকির ওপরে দুটো মানে এরিয়া তার চলে গেল প্র্যাকটিক্যালি ধূলিসাৎ হয়ে। যেহেতু হিরোশিমা নাগাসাকি সামরিক ক্ষেত্রই ছিল না। এক্স্যাক্টলি, তো সেখানে জাপান নিজেকে রিভাইভ করলো, এখন সে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি। আজকে জার্মানি পুরো ধূলিসাৎ হয়ে গেছে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে, কিন্তু দেখুন রিভাইভ করলো। ভারতবর্ষ থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি থাকবে কেন, যেখানে এত মাইন্স, যেখানে এত রসদ, ন্যাচারাল রিসোর্সেস, যেখানে এত ভালো স্কিল্ড পপুলেশন। আজকে আমেরিকা বলুন, ইউরোপ বলুন, মিডল ইস্ট বলুন, ভারতবাসীরা যেখানে গেছে সেখানে দে হ্যাভ গিভেন ইন দ্য বেস্ট, এবং সেখানকার ইন্ডাস্ট্রির মানে ওয়ার্কফোর্স হিসেবে দে হ্যাভ বিকাম দ্য বেস্ট সোর্স অফ মানে বেনিফ্যাক্টার্স বলতে পারেন। তো সেখানে আমাদের ভারতে কেন এরকম অবস্থা, দুর্দশা? এটা হচ্ছে কি সিরিয়াল মানে নিউমারাস সিরিজ ওয়াইজ একদম কম্প্রোমাইজেস ডিউ টু সাম হিডেন ফ্যাক্টস। কোনো হয়তো এদের তিনজনের মধ্যে কংগ্রেস পার্টি, নেহেরু গান্ধী পরিবার আর ব্রিটিশ গভর্নমেন্ট বা ব্রিটিশ লিডারশিপ, এই তিনটের মধ্যে একটা গুপ্ত কোনো ব্যাপার আছে, হ্যাঁ সমঝোতা আছে, যে কোনো একটা কারণেই হোক, যার জন্য খেসারত দিতে হচ্ছে ভারতের অর্থনীতিকে, খেসারত দিতে হচ্ছে ভারতের উন্নয়নকে। আরেকটা কথা দর্শক বন্ধুদের জানিয়ে রাখি, একটা মজাদার বিষয়, যেটা 23শে জুন এদের ভাঙন ধরলো গ্রেট ব্রিটেনের, তাই তো? রাইট। এবারে ঐতিহাসিক মতে যদি আপনি ভারতবর্ষের ইতিহাস দেখতে যান এবং স্বদেশিকতার খাতিরে আমরা একটা জিনিস কিন্তু দেখতেই পারি, যে লর্ড ক্লাইভ সিরাজদৌল্লার কাছ থেকে প্রথম ভারতবর্ষের জমি অধিগ্রহণ করেছিল ওই 23শে জুনই। এটা তো আর 23শে জুন আবার শ্যামাপ্রসাদ, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিও বলিদান দিবস, সেদিনকে ওনাকে খুন করা হয়। এবং আরেকটা মজাদার জিনিস দিদি, ব্রিটেনও কিন্তু 3 টুকরোই হলো। রাইট। আমাদের ভারতবর্ষকে 3 টুকরো করার পেছনে নট অনলি ব্রিটিশ, সেখানে কংগ্রেসি সরকারদেরও হাত ছিল, কমিউনিস্টদেরও ছিল। কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভৌগোলিক পরিকাঠামো অনুযায়ী আমাদের যে 3 টুকরো হয়েছিল, ভারত, বাংলাদেশ, পাকিস্তান, মেন ভূখণ্ড যেটা, সেই জিনিসই কিন্তু হচ্ছে। সেখানে কি আপনার মনে হচ্ছে না যে একটা বড় মাথা, খুব মেজর সুপার ব্রেন কাজ করছে সেই সময় থেকে, যে একই ডেটে একই সময়ে 3টে টুকরো করা হচ্ছে? এটা কি আপনার মনে হচ্ছে না? দেখুন, আমার তো কল্পনা করতে খুবই ভালো লাগছে যে কোনো মাস্টার মাইন্ড এটাকে পরিচালনা করছে। মানে যেরকম গোপাষ্টমীর দিন 1966 সালে কি বলে আপনার ইন্দিরা গান্ধী, কারপ্রাত্রি মহারাজ এবং তার
গো ভক্তদের ওপরে গুলি চালিয়েছিলেন এবং 1984 সালে শ্রীমতী গান্ধীরই কিন্তু হত্যা হয় গোপাষ্টমীর দিন। তো এরকম কোইন্সিডেন্স ভীষণভাবে দেখা যায়, বলতে পারেন কোইন্সিডেন্স। এবং দেখা যায় আমাদের ভারতবর্ষে সেই সনাতনী রীতি অনুযায়ী আমরা সেই কাস্টমগুলোকে মানতে বাধ্য। এক্স্যাক্টলি। এবার যদি আপনি এটাকে বলেন যে একটা ডেটে ডেটে সব জিনিসগুলো হচ্ছে, একবার ওকে মারছে তো আর একটা ও যে মারছে তার ক্ষতি হচ্ছে, এটা যদি সমান মেজারমেন্টে, তাহলে নিশ্চয়ই আমার মনে হয় কোনো মাস্টার মাইন্ড তো আছেই যে দীর্ঘকাল ধরে এটা মানে অবজার্ভ করে যাচ্ছে এবং অ্যাক্টিভেট করে যাচ্ছে। এবং আপনার আগের কথা অনুযায়ী, একটু আগে আপনি যে কথাটা বললেন যে শ্যামাপ্রসাদ মুখার্জির বলিদান দিবস, আমরা দেখলাম কিছুদিন আগেই, আগের সপ্তাহে হয়তো হবে, যে সাপ্তাহিক একটি পত্রিকায় দিয়েছিল যে শ্যামাপ্রসাদ মুখার্জির নিধন পর্ব। তো আপনি যদি ওটা একটু দর্শক বন্ধুদের জানান। দেখুন, কাশ্মীরের জেলে ওনাকে কেন রাখা হয়েছিল কেউ জানে না। উনি বেসিক্যালি উনি তো ভারতের ফেভারেই কাশ্মীরে গিয়েছিলেন, যে আমি উইথাউট পারমিট, যেখানে হরি সিং সারেন্ডার করলো ভারতের কাছে, সেখানে তো আর দ্বিতীয় কোনো সেখানে প্রশ্নই উঠতে পারে না যে কাশ্মীর ভারতের অংশ নয়। তার সত্ত্বেও সেখানে শেখ আবদুল্লাহ তখন মানে সবে সবে সে লিডারশিপে এসেছে, আর এদিকে নেহেরুজি তো প্রধানমন্ত্রী। আমরা জানি শেখ আবদুল্লাহর সঙ্গে নেহেরুজির একটা গভীর একটা যোগাযোগ আছে, সেটা তো আমরা সবাই এখন জেনেও গেছি। তো উনি গিয়েছিলেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, যে একই দেশে আমি পারমিট নিয়ে যাব কেন, এক বিধান এক নিশান এক প্রধান। তখন কিন্তু যে ওরা যেটা দাবি করেছিল যে কাশ্মীরের যে হেড হবে সেও প্রধানমন্ত্রী হবে, কাশ্মীরের ফ্ল্যাগ আলাদা হবে আর কাশ্মীরের বিধানও আলাদা হবে। উনি বলেছিলেন না, যেটা কাশ্মীর আছে সেটা আমাদের ভারতের একটি অংশ। কেন, নেহেরুজির তো কোনো সেন্স নেই, উনি তো রাজনীতিতে অ্যাকচুয়ালি কেন এসেছিলেন আমার জানা নেই। উনি যদি একটু বড় লোকের ছেলে হিসেবে একটু নিজের লাক্সারি লাইফ লিড করতেন, অনেক লোকেরা ওনাকে অ্যাটলিস্ট এরকম করে দুচ্ছাই করতো না যেটা ওনাকে এখন খেতে হচ্ছে। ওনার রাজনীতিতে আসাই দরকার ছিল না, ওনার কোনো জ্ঞান বুদ্ধিই ছিল না। এবারে আজকে কাশ্মীরটা চলে গেলে যে ওনার কি হবে ক্ষতি, বা ওটা আমাদের ভারতবর্ষের জন্য কতটা ক্ষতিকর। কেন, কাশ্মীরের ভৌগোলিক জায়গাটা এমন একটা জায়গায় যে কাশ্মীর কন্ট্রোল করবে, সে সাউথ এশিয়াকে একটা নিজের বেস করে নিতে পারবে, এবং নর্থ ওয়েস্ট ফ্রন্টিয়ারটাও তার কন্ট্রোলে আসবে। সেই জায়গাটা হাতছাড়া হয়ে যাচ্ছে, আর নেহেরুজির কোনো হেলদোল নেই। তো ওখানে গিয়ে ওনাকে আন্ডার নেহেরুজ ইনস্ট্রাকশন ওনাকে গ্রেপ্তার করা হলো, এবং কাশ্মীর প্রিজনে বলা হচ্ছে যে ওনাকে স্লো পয়জন করা হয়েছে। এবার স্লো পয়জন করা পরে উনি যখন মারা গেলেন, ওনার দেহ কলকাতায় আসে। কলকাতায় আসাতে দেখা যায় ওনার দেহটা কিন্তু পুরো ব্লু। তার কোনো এনকোয়ারি হলো না, কোনো পোস্টমর্টেম হলো না। একমাত্র যোগমায়া দেবী, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির মা, তিনি নেহেরুকে চিঠি লিখলেন যে আমার ছেলে মারা গেছে, দেশের জন্য মারা গেছে, আমি খুব গর্বিত মা হিসেবে, আমি নিজেকে রত্নগর্ভা বলে মনে করছি, কিন্তু নেহেরু আমি একটা তোমার থেকে জবাব চাই, আমার ছেলে মারা গেল কি করে একটু জানাবে। উনি একটা এনকোয়ারি দাবি করেছিলেন, যেটা নেহেরুজি সেই সময় প্রত্যাখ্যান করেছেন। তার মানে তিনি জানতেন পুরো ব্যাপারটা। অফকোর্স আজকে আমাদের এই যে দুর্দশা, এই যে আমরা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি বলে গণিত হচ্ছি, আমাদের সব কিছু থাকা সত্ত্বেও আমরা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি, ইট ইজ অনলি বিকজ অফ নেহরুজ রং পলিসিস। আপনি দেখুন, আজকে আমাদের স্বাধীনতা হয়েছে, খুব ভালো কথা, আমাদের স্বাধীনতা হয়েছে, আমরা এখানে ভোটে জিতি, মানে যারা দাঁড়াই আমরা ভোটে জিতি বা হারি, যাই হোক, একটা পার্লামেন্ট আছে, লেজিসলেটিভ অ্যাসেম্বলি আছে, কোনো কোনো জায়গায় লেফটেন্যান্ট গভর্নর আছে, করে চলছে, দেশ চলছে। কিন্তু দেশ যে চলছে তার যে নিয়মাবলী, এনঅ্যাক্টমেন্টস, পলিসিস, এগুলো কি আমাদের দেশের স্বাধীন ভারতের লিডার্সরা করেছেন? না, এগুলো তো সবই ব্রিটিশ আমলের করা। তাহলে আমরা কি করছি? নিজেদের পয়সায় লোক জেতাচ্ছি আর ব্রিটিশের যে রুলস অ্যান্ড রেগুলেশন সেটা কায়েম করছি। তা স্বাধীনতা যদি এটাকেই বলা হতো, তাহলে এই এত মূল্যবান রক্তক্ষয় আর মূল্যবান আমাদের স্বাধীনতা সংগ্রামীরা প্রত্যেকে ঋষি মহাঋষি, ওরকম লোক আর এখনকার দিনে সেই কোয়ালিটির লোক, সেই আইকিউ এর লোক আর পাওয়া যাবে না। তো উই লস্ট দেম আননেসেসারিলি। আরেকটা জিনিস, কাশ্মীর ইস্যু নিয়ে আপনি যখন বললেন, রাজা হরি সিং,
আমরা জানি যে কাশ্মীরের সংবিধানে এখনো রাজা হরি সিং এর সংবিধানের কিছুটা ইনক্লুড আছে, সেই ব্যাপারটা কি? দেখুন 370 ধারা গিভস কাশ্মীর আ স্পেশাল স্ট্যাটাস, মানে তার এফেক্টটা কি, তার ইম্প্যাক্টটা কি আপনাকে বলি। আপনি একজন কলকাতার বা আসানসোলের নাগরিক, আপনি যদি আজকে ঝাড়খণ্ডে যান বা হাজারিবাগে যান, গিয়ে জমি কিনুন, একটা ছোট্ট বাগান বাড়ি করুন, থাকুন, বা পুজোর সময় বা ছুটির সময় গিয়ে ওখানে গিয়ে এনজয় করতে পারবেন ফ্যামিলি নিয়ে। কাশ্মীরে আপনি এক টুকরো জমি কিনতে পারবেন না, কারণ স্পেশাল এনাক্টমেন্ট। এই যে মার্জিনালাইজ করে দেওয়া হয়েছে কাশ্মীরকে ফ্রম রেস্ট অফ ইন্ডিয়া, এবং আমাদের ট্যাক্সের টাকা দিয়ে এই 370 ধারার সুবিধের অনুযায়ী বা ধারাটার অনুযায়ী, ইন অ্যাডারেন্স টু দ্য 370 আর্টিকেল 370, আমাদের ট্যাক্স পেয়ার্সের টাকা দিয়ে তাদের সাবসিডি দেওয়া হয়। তারা চাল, ডাল, তেল, নুন, চিনি সমস্ত কিছু সস্তায় পায়। আজকে কাশ্মীরি টেরারিস্টরা বলছে কি যে কাশ্মীর ইজ নট পার্ট অফ ইন্ডিয়া। প্রথম স্টেপ আমি তাদেরকে অনুরোধ করব, তোমরা প্রথমে এই সাবসিডি নেওয়া বন্ধ করো। তোমরা আমাদের খাচ্ছ, পড়ছো, আর বলছো যে ভারতবর্ষের আমরা অঙ্গ নই। এটা কি ধরনের কথাবার্তা? এই কথার পরিপ্রেক্ষিতে একটা হয়তো এটা অসাংবিধানিক কথা হবে, তাও জিজ্ঞেস করি যে যখন আমি আমার কিছু কেনা বেচা বা সাংবিধানিক কিছু আওতার মধ্যে পড়ছে না, আমি অন্য স্টেট থেকে ইন্ডিয়ার মধ্যেই গিয়ে আমি ওখানে করতে পারছি না, সাম লজ, ডিউ টু সাম লজ। তো এটা নিয়ে, এটার উপরে বেস করে আমাদের ভারত সরকারও কি করে বলতে পারেন যে কাশ্মীর আমাদের? দেখুন, যখন এত বাইন্ডিংস রয়েছে, যে কোনো আমাদের স্টেটে, যত ভারতবর্ষের যত স্টেটস আছে, এই স্টেটসের লয়ের বাইরে একটা স্টেটে আমাদের ওই ধরনের ল খাটে, সেখানে আমরা কি করে বলতে পারি আলাদা? দেখুন, কাশ্মীরের শ্যামাপ্রসাদ মুখার্জির আন্দোলনে দুটো কাজ হয়েছে। উনি তিনটে কাজ করতে গেছিলেন, এক বিধান, এক নিশান, এক প্রধান। তো এই আন্দোলনের একটি এফেক্ট হিসেবে কাশ্মীরের প্রধানমন্ত্রী হচ্ছে ভারতের প্রধানমন্ত্রী। আচ্ছা, তো ইট ইজ অ্যান ইন্টিগ্রাল পার্ট অফ ইন্ডিয়া। তাহলে এছাড়াও হচ্ছে কাশ্মীরের ফ্ল্যাগ আমাদের ফ্ল্যাগ এক। তো এখন সেই অ্যাক্সেশন, আজকে যতই আর্টিকেল 370 ইজ আননেসেসারি, কেন হরি সিং যখন অ্যাক্সেশন টু থ্রোন করেছেন, অ্যাক্সেশন টু ভারত সরকার করলেন, সই করলেন যে আমি ভারতের সঙ্গে এক হয়ে গেলাম, বিলীন হয়ে গেলাম, এর ওপরে তার কোনো কথা হয় না। যখন মোনার্ক নিজে সারেন্ডার করছে তার পুরো টেরিটরি টু দ্য পার্টিকুলার গভর্নমেন্ট, তারপরে তার কোনো কথা হয় না। এইগুলো, এই 370 ইজ অ্যাবসলিউটলি আননেসেসারি। এটা ভারত সরকারের উচিত ইমিডিয়েটলি পার্লামেন্টে রেজলিউশন এনে এটাকে নাকচ করে দেওয়া। আপনি একজন রাজনীতিবিদ হয়ে আপনি কি মনে করেন যে এটা সম্বন্ধে কাজ চলছে? আমি মনে করছি না যে এখন অবধি কোনো কাজ চলছে। ডেফিনেটলি ইট নিডস কনসেনসাস, এবং আমার মনে হয় যতক্ষণ না পিপলস মুভমেন্ট হচ্ছে এবং পিপলস অ্যাওয়ারনেস যতক্ষণ না হচ্ছে, ততক্ষণ ভারত সরকারের বোধহয় আমাদের মতন যারা একজন দুজন করে এটা ভয়েস করছি, আমাদের গলাটা ওনারা শুনতে পাচ্ছেন বলে মনে হয় না। এখানে একটা মানে জন আন্দোলন চাই। কেন আমাদের ট্যাক্সের, জনগণের ট্যাক্সের টাকা সেখানে যাচ্ছে না, আর তারপরে তাদের টেররিস্টদের সব বড় বড় কথাও শুনতে হচ্ছে। একদিকে আমাদের খাচ্ছে পড়ছে, আই এম সরি টু সে, আর একদিকে তারা বলছে আমরা ভারতের অঙ্গ নই। তা আমাদের অপমান করা না এটা? আমাদের পয়সা মানে তাদের সাবসিডি হচ্ছে, তাদের সুযোগ সুবিধা হচ্ছে, আর তারপরে আমাদেরকেই চোখ দেখাচ্ছে। এটা কি করে হয়? এটা কি করে সম্ভব? একদম। একটু অন্য ইস্যুতে যাচ্ছি। আমরা দীর্ঘদিন থেকে, আপনিও বহুবার সেই আলোচনায় অংশী ছিলেন, কমনওয়েলথ, ট্রান্সফার অফ পাওয়ার এগ্রিমেন্ট, ডোমিনিয়ন, এত আলোচনা, এত চুলচেরা বিশ্লেষণ, এত প্রচার, আপনার কি মনে হয় যে মোদী সরকার, যে বর্তমান সরকার, তিনি এ বিষয়ে ওয়াকিবহাল এবং তিনি কাজে নেমেছেন? বা আপনি কি পার্সোনালি বা আপনার রাজনীতির প্রসেসে আপনি তার দৃষ্টিগোচরে আনার চেষ্টা করেছিলেন? দেখুন, আমি পরিষ্কার আপনাকে একটা কথা বলছি, যতদিন ট্রান্সফার অফ পাওয়ার এগ্রিমেন্ট সই করে করে ভারত সরকারের বিভিন্ন হেডস অফ গভর্নমেন্ট বসবে, ততদিন এখানে কিছুই হবে না। আমাদের হিন্দু মহাসভার তরফ থেকে যেটা আমি প্রথম পদক্ষেপ নিয়েছি, সেটা হচ্ছে আগে শ্যামাপ্রসাদ মুখার্জির মৃত্যুর এনকোয়ারি হোক,
যে মুহূর্তে মৃত্যুর এনকোয়ারি হবে তখনই খুলাসা হবে যে ওখানে কি ধরনের এনঅ্যাক্টমেন্টস, ওখানে যে কনস্পিরেসিটা, মানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, নেহেরু এবং শেখ আবদুল্লাহ যে নেক্সাসটা, এবং কিভাবে শ্যামাপ্রসাদকে মারা হয়েছে এবং কেন মারা হয়েছে, তখনই কিন্তু উঠে আসবে সার্টেন কম্প্রোমাইজেস যেটা পণ্ডিত নেহেরু করেছেন উইথ ব্রিটিশ সরকার, এবং তার সঙ্গে যে হাতে হাত মিলিয়ে তৎকালীন তার নিজজন শেখ আবদুল্লাহ যে সহযোগিতা করেছে সেগুলো বেরিয়ে আসবে। আর আমাদের আগামী দিনে যেটা প্ল্যান সেটা হচ্ছে গিয়ে আমরা এই হিন্দু মহাসভা থেকেই আগামী এই স্বাধীনতা দিবস উপলক্ষে সিগনেচার ক্যাম্পেইন করব সারা বেঙ্গলে প্রত্যেকটা জেলায় জেলায়, ডিমান্ড ফর ডিসোসিয়েশন ফ্রম কমনওয়েলথ করে এটা আমরা মোদি জির যে অফিস আছে ওখানে সাবমিট করব, একটা টাইম একটা মেয়াদ দেব, তার মধ্যে যদি এটা পার্লামেন্টে উনি না ডিসকাশন করেন তাহলে আমরা পার্লামেন্ট ঘেরাও করব। ওকে, তাহলে এত করার পরও এখনো কি মোদিজি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি কি এ বিষয়ে কোনো স্টেপ এখনো নেননি? কোন ব্যাপারে বলুন তো? এই Commonwealth। কমনওয়েলথ? না 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 না, শুনুন, ওনার যতক্ষণ না জন আন্দোলন হবে, যারাই ওইখানে সিটে বসবে, সিটের গরম এবং সিটের কিন্তু পাওয়ার, আমি বুঝতে পেরেছি, কিন্তু জন আন্দোলনের সঙ্গে আমাদের ভারতবর্ষের স্বাভিমানের কথা জড়িয়ে আছে এই কমনওয়েলথে, সেটা তো সারা দেশের রাজনীতিবিদদের এটা আসলে কম্প্রোমাইজড হতে হতে এত বছর ধরে যা হয়েছে তাতে কোনো প্রধানমন্ত্রী একার কম্য নয় এটাকে মানে সরিয়ে দেওয়ার। আচ্ছা, ইট নিডস পাবলিক ওপিনিয়ন। আজকে আপনি ব্রেক্সিটের জন্য যে দেখলেন, কি দেখলেন? সারা ইংল্যান্ড জুড়ে, সারা গ্রেট ব্রিটেন জুড়ে ইনফ্যাক্ট ভোটাভুটি হলো। তেমনি দেয়ার হ্যাজ টু বি, আমরা যেটা করতে পারি রাজনৈতিক পার্টির তরফ থেকে, হিন্দু মহাসভার তরফ থেকে আমরা মোদিজিকে বলছি যে তুমি কনসিডার করো ডিসোসিয়েশন ফ্রম কমনওয়েলথ। এবারে উনি যদি মানে সুবুদ্ধি সম্পন্ন মানুষ হন, তাহলে ওনারও যদি রাষ্ট্রীয় স্বাভিমান বলে নিশ্চয়ই আমার মনে হয় ওনার আছে, ওনার যদি থেকে থাকে, উনি আমাদের এই সিগনেচারের বলে, আমাদের এই আবেদনের বলেতে উনি পার্লামেন্টে এটা ডিসকাস করে দে উইল কল ফর আ ভোট। কেন কমনওয়েলথ থেকে ডিসোসিয়েট করাটা ইজ আ ভেরি ভেরি সিম্বলিক্যালি, এটা একটা লিবারেশন, এটাও কিন্তু একটা মুভমেন্ট অফ লিবারেশন। অবশ্যই। আমি ব্রিটিশ কলোনির যে আমার যে রাবার স্ট্যাম্প ছিল সেখান থেকেও আমরা চলে এলাম। আগে আমি ব্রিটিশ কলোনি ছিলাম, তারপরে তার ছায়া হিসেবে ছিলাম, এখন কিছুই নেই আমার তার সঙ্গে কোনো লেশ মাত্র নেই। হ্যাঁ, লেশ মাত্র নেই। উই উইল নট হ্যাভ এনি কলোনিয়াল হ্যাংওভার যাকে বলে। তো এই জায়গাটা করতে গেলে জনমত চাই। ও নেহেরুজি যেরকম চুপিসারে গিয়ে সই করে নিয়ে আসলেন, পরবর্তীকালে উনি পার্লামেন্ট সেশনে বললেন দেখো কমনওয়েলথে থাকা উচিত, কেন অনেকগুলো দেশের সঙ্গে খুব আদান প্রদান হবে, খুব হবে। যখন ইউনাইটেড নেশনস অলরেডি হয়ে গেছে 1945-এ, এবং আরও বৃহত্তর আকারে একটা অ্যাসোসিয়েশন ইউনাইটেড নেশনস, তখন কমনওয়েলথে থাকার তো কোনো প্রয়োজন নেই। ইট ইজ ডুপ্লিকেশন অফ দ্য সেম পারপাস। বরঞ্চ কমনওয়েলথে থেকে আমাদের কোনো সুবিধে হচ্ছে না, একদম তো ক্ষতি হচ্ছে। বরঞ্চ আমরা সবসময় নিজেদেরকে নিচু ভাবি, ব্রিটিশের আন্ডারে ভাবি, মানে এই ধরনের একটা ব্যাপারটা সাইকোলজিটা থেকেই থাকে। তো আর কমনওয়েলথ অলওয়েজ ডোমিনিয়ন ব্যাপারটা চলে আসে। অবভিয়াসলি মানে আমরা রিপাবলিক হলেও আমাদের সবকিছু মনিটরড হয় বাই কমনওয়েলথ। তো ধরুন ডিফেন্স আমাদের পলিসি যদি কিছু হয়, বাইল্যাটারাল রিলেশন, পাকিস্তান ইন্ডিয়ার কোনো ঝগড়া হলে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে পিক আপ করা যাবে না, আগে কমনওয়েলথ দাদাগিরি করবে, তারপরে দেখা যাবে সেটা কোথায় যায় না যায়। তো এই ধরনের যে আমাদের দেশ চালাতে যে কিছু কিছু ইন্টারফিয়ারেন্স আছে ফ্রম কমনওয়েলথ, সেটা এখনো চলছে। সো ওয়াই উই শুড অ্যাকসেপ্ট ইট? ইফ উই আর ফ্রি, আমাদেরকে মানে বাঁচতে হবে নিজেদের টার্মস অফ রেফারেন্সে। তো এই ব্যাপারে আমার মনে হয় যে কনসেনসাস চাই। আবার আমাদের চিরাচরিত আমাদের আলোচনার একটু লিঙ্ক টানিয়ে এটার সঙ্গে, কমনওয়েলথ, ডোমিনিয়ন, ট্রান্সফার অফ পাওয়ার, ব্রিটেনের ভাঙা, বাংলাদেশে যে ঘটনা ঘটছে, এই টোটাল ব্যাপারটার মধ্যে কি আমরা যান নিয়ে আমরা আলোচনা করি, মানে আপনাকে পার্সোনালি, আপনাকে কোনো একজন রাজনীতিবিদ হিসেবে আমি জিজ্ঞেস করছি না, আপনার কি মনে হয় যে এই কমনওয়েলথ, ট্রান্সফার অফ পাওয়ার, এসবের মধ্যে নেতাজির অন্তর্ধান রহস্যের একটা সূত্র রয়েছে? অফকোর্স
কমন ট্রান্সফার অফ পাওয়ারের 6 নম্বর ভলিউমে, এটা তো ডিক্লাসিফাইড ফাইলেও বেরিয়ে এসেছে, ট্রান্সফার অফ পাওয়ারের ডিক্লাসিফাইড ফাইলে পরিষ্কার লেখা রয়েছে যে ওয়ার ক্রিমিনাল সুভাষচন্দ্র বোসকে কিভাবে ট্রিটমেন্ট করবে, সেশেলসে ট্রায়াল করবে না মালদ্বীপসে করবে, ইন্ডিয়াতে পেলে কিভাবে হ্যান্ড ওভার করবে, তারপরে লাস্টে বলছে উই উইল নট ফোর্স হিম টু সারেন্ডার, লেট হিম বি অ্যাজ হি ইজ, এরকম সব বলা আছে। পুরো 1.5 পাতা ধরে ট্রান্সফার অফ পাওয়ারে লেখা রয়েছে। অনেক অনেক বিশেষজ্ঞরা এখন বলছেন ডিক্লাসিফাইড ফাইলে তারা নাকি দূরবীন দিয়েও দেখতে পাননি যে উনি ওয়ার ক্রিমিনাল কোথাও মেনশন আছে। এই সব গবেষকরা অ্যাকচুয়ালি যারা ওয়ার ক্রিমিনাল ট্যাগটা বলছে যে নেতাজির ছিল না বা নেই, তারা অ্যাকচুয়ালি ব্রিটেন এবং নেহেরু গান্ধী পরিবারকে অ্যাবসলিউট ছুট দিলেন। ওনাদের এইরকম ক্যালাস ইরেসপন্সিবল কমেন্ট করাই উচিত নয়। ট্রান্সফার অফ পাওয়ার, দ্য ভেরি ফ্যাক্ট, মানে দ্য ভেরি মাদার ডকুমেন্ট অফ আর ইন্ডিপেন্ডেন্স কন্টেন্স হিজ নেম অ্যাজ আ ওয়ার ক্রিমিনাল। আর সেটা ডিক্লাসিফাইড ফাইলেও যেরকম বেরিয়ে এসছে, অনেক গবেষকরা অনেক আগে হার ম্যাজেস্টিজ স্টেশনারি অফিস থেকে বের করেছে, মানে অ্যাপ্লাই করে। তো ন্যাচারালি ট্রান্সফার অফ পাওয়ার যে এত কম্প্রোমাইজড হয়েছে, এই কম্প্রোমাইজড হওয়ার রিজনে মানে ব্রিটেন তার টার্মস বলেছে, এটা কোনো এগ্রিমেন্ট হয়নি যে ইন্ডিয়া বলছে যে আমার ভাই এই এই সুযোগ সুবিধে চাই, ব্রিটেন বলছে আমার এগুলো চাই। মানে এগ্রিমেন্ট বলতে যে পরস্পরকে সম্মানজনকভাবে যে সমঝোতা, এটা হয়নি, এটা একতরফা ব্রিটেনই বলে গেছে, নামেই শুধু এগ্রিমেন্ট। এবং শুধু তাই নয়, 12 নম্বর ভলিউমে গিয়ে আপনি দেখবেন ট্রান্সফার অফ পাওয়ারে লেখা আছে যে রাইটস, রেসপন্সিবিলিটিস এবং লাইবিলিটিস অফ ব্রিটিশ গভর্নমেন্ট, ব্রিটিশ ইন্ডিয়ান গভর্নমেন্ট উড লাই উইথ মানে ইন্ডিয়ান গভর্নমেন্ট, ফোর্থকামিং ইন্ডিয়ান গভর্নমেন্ট, while Pakistan is free to apply for new membership in all international associations. তার মানে ব্রিটিশ গভর্নমেন্টের সমস্ত লেগেসিটা কে নিল না গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। তার মানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া রিমেন্স অ্যাজ আ ডমিনিয়ন অফ ইংল্যান্ড। তার মানে তখন তিনি ফিরে এলে বা তার পরবর্তীকালে উনি ফিরলে ওনার জন্য একটা ঝড় বর্ষাতো। অফকোর্স, শুনুন কি বলে 1971, হ্যাঁ 1971 12ই জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিন। সেদিনকে শ্রীমতী ইন্দিরা গান্ধী ওয়ার ক্রিমিনাল ট্রায়াল আনলিমিটেড পিরিয়ড যাতে হয় একটা ইউএন ট্রিটি সই করেন। তো হ্যাঁ 1971 সালে। তো 1971 সালে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার কাছে কে এরকম ওয়ার ক্রিমিনাল বলুন তো? আমি নিজের অর্গানাইজেশনের তরফ থেকে ইউএন সেক্রেটারি জেনারেল ব্যান কি মুনকে চিঠি লিখেছিলাম এই জানুয়ারি মাসে, না এই তো এই জানুয়ারি মাসে রিসেন্টলি, যে আমাকে জানানো হোক ইউনাইটেড নেশনসের আনাচে কানাচে বা কোনো আর্কাইভাল ডকুমেন্টসে ওয়ার ক্রিমিনাল লিস্টে সুভাষচন্দ্র বোসের নাম আছে কিনা এবং সেটা ডিলিশন ইউএন করবে কিনা অফিসিয়ালি। তো যেটা আমার তরফ থেকে, কেন আমি বলেছি এটা গ্রস ভায়োলেশন অফ হিউম্যান রাইটস। হি বিং দ্য প্রেসিডেন্ট অফ অ্যান ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি ক্যান অলওয়েজ ওয়েজ ওয়ার এগেনস্ট অ্যান অকুপাইং গভর্নমেন্ট, তো অ্যাজ পার ইন্টারন্যাশনাল ল। যার ভিত্তিতে ভুলাভাই দেশাই আইএনএ ট্রায়াল মানে লজিকটা দিয়েছে, যে আর্গুমেন্ট দিয়েছিল সেই আর্গুমেন্টটাই প্লেস করে আমি বললাম হি ক্যানট বি কল্ড আ ওয়ার ক্রিমিনাল বিকজ হি হ্যাজ নট ওয়েজড ওয়ার এগেনস্ট দ্য কুইন। হি ওয়াজ নেভার আন্ডার দ্য কুইন। আর যখন উনি হেড অফ স্টেট অফ ইয়ে হয়ে গেলেন, আজাদিন গভর্নমেন্ট হয়ে গেলেন, উনি তো আর ব্রিটিশ ইন্ডিয়ান সিটিজেন রইলেন না। একদম। তো তার উত্তরে ইউনাইটেড নেশনসের হিউম্যান রাইটস কমিশন যেটা আমাদের চিঠি লিখলো, প্লিজ টেক দিস ম্যাটার আপ উইথ দ্য ন্যাশনাল গভর্নমেন্ট। তার মানে ওরা না হ্যাঁ বললো না না বললো। তার আগে একই জবাব এসেছিল আমাদের শশী থারুর যে সময় ছিলেন। এদিকে একটা ডিক্লাসিফাইড ফাইল বলছে ডক্টর এস জয়শঙ্কর যখন দিয়েছিলেন, হ্যাঁ ওরা সবসময় উইশি ওয়াশি, কেন ওরা জানে যে যদি বাই চান্স কোনো সময় ওয়ার ক্রিমিনাল সামনে এসে যায়, দে উইল make all the dishonors in the world that is possible to India and to Indians. তো যাই হোক, শশী থারুরের কথাটা তো আমি জানি, উইশি বলছে যে আমরা ওনাকে আর এবার থেকে আর ওনাকে কল করব না। আছেন রাইট। এছাড়া কিছু বললেন না। না, ডক্টর এস জয়শঙ্কর একটা ডিক্লাসিফাইড ফাইল, প্রথম 100টা ফাইলের মধ্যে যে বেরিয়েছিল সেখানে পরিষ্কার একটা ফাইল বলছে ডক্টর এস জয়শঙ্কর তৎকালীন জয়েন্ট সেক্রেটারি এতে যিনি ছিলেন তাকে 1999 সালে একটা চিঠি লেখেন যে ইট ইজ কনফার্মড হি ইজ আ ওয়ার ক্রিমিনাল, নেতাজি সুভাষচন্দ্র বোস ইজ আ ওয়ার ক্রিমিনাল।
এটা কত সালে? উনি 1999 সালে এই চিঠিটা লিখেছেন। তার উত্তরে জয়েন্ট সেক্রেটারি চিঠির পুরো অরিজিনাল চিঠিটা ওই ফাইলের ভেতর নেই, কিন্তু ওই চিঠিটার রেফারেন্সে ওই জয়েন্ট সেক্রেটারি বলছেন যে তুমি যে আমায় লিখে পাঠিয়েছিলে যে সুভাষচন্দ্র বোসের নাম ওয়ার ক্রিমিনাল লিস্টে, ইউএন ওয়ার ক্রিমিনাল লিস্টে আছে, তো তুমি যদি আমাকে যদি ফার্দার কিছু ডিটেলস বলো ভালো হয়, এই কথাটা বলেছে। তো ডিক্লাসিফাইড ফাইলে পাওয়াই যাচ্ছে। হ্যাঁ, অনেক গবেষকরা বা অনেক অ্যাক্টিভিস্টরা ঠিক করে লেখাপড়া করেন না, ওরা ঠিক করে খুঁটিয়ে দেখেন না। একটা লিস্ট বেরিয়েছে, সেখানে এক্সস্টিভ লিস্টও নয়, কোনো একটা ওটার ফাইল, ভিত্তিতে তারা বলছেন। ওটার ভিত্তিতে একটা ফাইল পড়েই বলছেন যে সব পড়ে নিয়েছেন। তো দিদি, আজকের মতো আমাদের খুব শর্ট পিরিয়ডে আজকে আমাদের টক শোটা ছিল। আজকের মতো আমাদের সময় খুবই শেষ, এখানেই শেষ করতে হচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, ঠিক। আমি চাইছি, আশা করছি আবার আমরা একসঙ্গে আলোচনা করব, অবশ্যই। আরো গবেষকদের আমরা সাথে পাবো। অবশ্যই। আজকের মতো এখানেই শেষ করছি। অবশ্যই। নমস্কার।